অনেক সময় সঠিক এন্ট্রি হলেও আমরা প্রফিট বুকিং করতে কিন্তু অনেক ভুল করে ফেলি। সে অপশন ট্রেডিংই হোক বা স্টকে সুইং ট্রেডিংই হোক, কখন প্রফিটটা বুক করতে হবে, কেন করতে হবে, আবার প্রফিট বুক করে আবার রি এন্ট্রি করা যেতে পারে কিনা, সেই ডিসিশন নিতে কিন্তু আমাদের অনেক অসুবিধা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে দুটো পয়েন্ট জাস্ট তুলে ধরবো। খুব সংক্ষিপ্ত ভিডিও করব, কিন্তু পুরো এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন, যেখানে প্রফিট বুকিং নিয়ে কথা বলবো। কারণ এন্ট্রি ভালো হলেও প্রফিট বুকিং পয়েন্ট যদি আমাদের ঠিক না হয় তাহলে কিন্তু অনেক মুশকিল হয়। চলুন শুরু করি। তার জন্য প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব, একটু অপশন নিয়েও কথা হবে, আর স্টকের যে আপনারা ট্রেড করেন মানে সুইং ট্রেডিং এর প্রফিট বুকিং নিয়েও কথা বলবো। যে পয়েন্টগুলো বলবো সেটা এই দুটো ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ছোট্ট উদাহরণ দিই। দেখতেই পাচ্ছেন আজকে মোটামুটি 28,000 টাকা আমার প্রফিট আজকে বুকিং হয়েছে, এবং এটা লাইভ মার্কেটে আপনাদের সাথে আমি লাইভ ছিলাম তখন এটা কিন্তু করা হয়েছে। আজকে ভিডিওটা যদি মিস করেন, আজকে লাইভ আমি আপনাদের সামনে 9:15 থেকে যুক্ত ছিলাম, তখনই আমি প্রফিট বুক করি, এবং এন্ট্রি যে নিই সেই এন্ট্রিটাও কিন্তু 15 তারিখে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 19,600 লেভেলটা কত ইম্পর্টেন্ট। আমার মনে হয় 10 তারিখের 21,600 নিফটির লেভেলটা ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, সেই অনুযায়ী এন্ট্রিটা হয়। কিন্তু এখন খুব ছোট্ট একটা জিনিস লক্ষ্য করুন, যেটা আমি একটু জুম করে দিই। এটা নিফটির চার্ট, সুইং ট্রেডিংয়েও এটা অ্যাপ্লিকেবল। কি পয়েন্টটা বলতে চাইছি মন দিয়ে দেখুন। দেখুন, আমি আপনার মনে আছে জাস্ট কিছুদিন আগে লাইভে আপনাদের সাথে লাইভে ছিলাম, আমার মনে হয় 10 তারিখের কাছাকাছি। এই জায়গাতে আমার মনে হয়, হ্যাঁ এই জায়গাতেই, এই ক্যান্ডেলে আমি কিন্তু আপনার 21,600 যখন ক্রস করে তখন আমি বুল কল স্প্রেড বা নিফটিতে বুলিশ অপশন আমি নিয়ে যাই, বুলিশ মত পোষণ করি। তারপরের দিন দেখুন এরকমভাবে জিনিসটা গেছে, একটু গ্যাপ আপ হয়েছে, তারপরের দিনে ভালো গ্যাপ আপ হয়েছে। এই দিন আমি 21,600 যেদিন হয়েছিল সেদিন আমি অপশানটা নিই, এবং তারপরের দিন দেখুন আবার একটা মানে দুদিন বাদে আরও একটা বড় গ্যাপ আপ হয় এবং সুন্দর একটা র্যালি পাওয়া যায়। আমি এই সব দিনে প্রফিটটা বুক করে নিই এরকমভাবে। কিন্তু এখানে যখন পজিশনটা বানালাম তার পরের দিন তো একটা গ্যাপ আপ হলো, তখন কিন্তু আমি পুরো প্রফিট বুক করিনি বা প্রফিট বুকই করিনি। তাহলে এই সেম লেভেলে আমি এই জাস্ট আগের দিনের যে পজিশন সেটা আমি নিয়েছিলাম, কিন্তু মানে এই ক্যান্ডেলে তাহলে আজকে বাজার খোলার সাথে সাথেই আমি প্রফিটটা বুক করিনি। কেন? দুটো তো একই লেভেলে পজিশন নেওয়া, 21,600। আগের দিন আমি প্রফিট বুক করিনি এবং সেটাকে রান করতে দিয়েছি, এবং মার্কেটও আমার সহায়তা করেছিল। তাহলে আজকে কি এমন দেখলাম যে আজকেও তো গ্যাপ আপে একটা ওপেন হয়েছে সাট করে, কিন্তু প্রথমেই একদম 9:16 ওই ভিডিওটা দেখবেন লাইভ স্ট্রিমে, যখন আমি যারা লাইভ স্ট্রিম মিস করে গেছেন ভিডিওটা দেখবেন, আমি কিন্তু একদম 9:16 9:17 বাজার খোলার সাথে সাথেই কিন্তু এখানে প্রফিট বুকিংটা করে নিই। এই লাইভের এই ভিডিওটা দেখে নেবেন। তাহলে কি এমন হয়েছিল? আগের দিন আমি করলাম না, এইবার আমি করলাম, সেম সেট আপ, সেম কিছু, নিফটি 21,600 লেভেলে বুলিশ অপশান নেওয়া। এইটাই হচ্ছে প্রফিট বুকিংয়ের অঙ্গ। এবং তারপর দেখুন আজকে কিন্তু বেশ ভালো নিচে নেমে এসে বন্ধ হয়েছে, আমার কেনা দামের নিচে গিয়ে বন্ধ হয়েছে, যেটা আগের বার যখন আমি অপশান নিয়েছিলাম কখনোই আমার কেনা দামের নিচেও যায়নি। ঠিক আছে, এবার বলছি ব্যাপারগুলো কি। এটাকেই বলে প্রফিট বুকিংয়ের একটা বিষয়। এই করতে গিয়ে কোনো সময় হয়তো আপনি কামিয়াব হবেন না, সে ঠিক আছে, কিন্তু এই বলি সেটাই এক্সপ্লেন করব। এটা একটা ভূমিকা ছিল যে এই যে 28,000 টাকা দেখছেন, দেখে মনে হবে যা মানে রোজগার হয়েছে, দাদা আমরাও রোজগার করব, এই করব, খুবই ভালো। কিন্তু এটা শিখতে বা এইটা প্র্যাকটিসে আনতে আমার যে কত সময় লেগেছে, বা আমি কিভাবে এই মেন্টালিটিটা তৈরি করেছি, এইটার উপর ফোকাসটা করতে হবে। এখানে 28,000 আসুক, 8,000 আসুক, 2,000 আসুক, সেটা মানে টাকার অঙ্কটা বড় ব্যাপার নয়। এখানে কিন্তু আমাদের প্রসেসের উপর জোরটা দিতে হবে, যার জন্যে দুটো পয়েন্ট আমি বলবো, বেশি নয়, জাস্ট দুটো পয়েন্ট মন দিয়ে শুনবেন। ঠিক আছে, চলুন শুরু করি। তো যেমন দুটো পয়েন্ট আপনি মনে রাখবেন। এক, প্রফিট বুকিংয়ের ক্ষেত্রে, যেটা আরও অনেক পয়েন্ট আছে কিন্তু এই দুটো পয়েন্ট মনে রাখতেই হবে। এক হচ্ছে আপনি একটা এন্ট্রি করলেন, তারপর ঠিক আছে, একটা টেকনিক্যাল অ্যানালিসিস মেনে মানে প্রফিট বুকিংয়ের টেকনিক্যাল অ্যানালিসিসটা আপনার কিন্তু জানতে হবে। আমি সেটাকে পিটি বলে লিখে রাখি, মানে প্রফিট বুকিংয়ের টেকনিক্যাল অ্যানালিসিস। ঠিক আছে, সেটা আপনাকে মানতে হবে বা সেটা আলোচনা করব। 2 নম্বর পয়েন্ট যেটা আমার মনে হয় আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
পারিপার্শ্বিক পরিস্থিতি, ঠিক আছে, পারিপার্শ্বিক পরিস্থিতি একটা প্রফিট বুকিং এর জন্য, যখন একটা স্টক থেকে বা একটা অপশন থেকে আপনি এক্সিট করছেন, প্রফিট বুক মানে তো এক্সিট করা, তো সেই এক্সিটের যে ব্যাপারটা, সেই পারিপার্শ্বিক পরিস্থিতিটা আপনাকে জানতে হবে। আমি পিপি লিখে দিই, ঠিক আছে, পারিপার্শ্বিক পরিস্থিতি, এই ব্যাপারটা, এই দুটো এর মধ্যে কিন্তু সাইকোলজির ব্যাপারটাও চলে আসে, ট্রেডিং সাইকোলজির ব্যাপারটা চলে আসে। এই দুটো অ্যাটলিস্ট এই দুটোকে কিন্তু আপনাকে রাখতেই হবে মনে, তাহলেই কিন্তু মানে ঠিকঠাক প্রফিট বুকিং মোটামুটি করা যেতে পারে বলে আমার পার্সোনাল মত, ঠিক আছে। এবার এর মধ্যে অনেক কিছুই চলে আসবে, ওই পার্শিয়াল প্রফিট বুকিং বলুন, ওই সবগুলোই এর মধ্যে চলে আসবে। কিন্তু আমরা কি করি, আমরা বেশিরভাগ লোক বেশিরভাগ সময় বা আলোচনাও শুনবেন সব ইউটিউবে, বা আপনারা নিজেরাও এই করেন, এই যে ফার্স্ট পয়েন্টের উপর বেশি জোর দেন, যেটা প্রফিট বুকিংয়ের টেকনিক্যাল ব্যাপার, বলে না 1:3 টার্গেট, 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও, এরকম 1:2 তে টার্গেট এলে বেরিয়ে যাব, এরকম জিনিসটা প্রফিট বুকিংয়ের আপনার টেকনিক্যালের উপরেই জোরটা দেন। এই যে পিপি পারিপার্শ্বিক পরিস্থিতিটা, সেটার উপর কিন্তু আমি হলফ করে বলতে পারি 95% লোক মাথা ঘামাই না যখন আমরা প্রফিট বুকিংয়ের ডিসিশন নিই, এবং তার জন্যই হয় ভুল। পুরো জিনিসটা একটু উল্টো করা উচিত, টেকনিক্যাল তো আছেই, তার সাথে সাথে পারিপার্শ্বিক এইটার উপর 80% জোর দেওয়া উচিত, ঠিক আছে। কি জিনিস একটু বলবো, মন দিয়ে শুনবেন, ঠিক আছে। পিটি আর পিপি এটা মনে রাখলেই হবে, খুব সংক্ষেপে জিনিসগুলো এক্সপ্লেন করলাম। দেখুন, আগে প্রথমে আমি 2 নম্বর পয়েন্টটা নিয়ে বলি, পারিপার্শ্বিক পরিস্থিতিটা। পিটি আপনারা অনেকেই জানেন, মানে টেকনিক্যাল কি সেটাও আমি বলবো এই ভিডিওতেই, কিন্তু পিপি যেটা মানে পারিপার্শ্বিক পরিস্থিতি, সেটা নিয়ে একটু কথা বলি। তার আগে ভিডিওটাকে একটু প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই মানে ভুলবেন না, এবং বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে কখনো আমি লাইভ স্ট্রিমিংয়ে থাকলে, লাইভ মার্কেটে থাকলে তার নোটিফিকেশনও আপনার কাছে যাতে চলে আসে। এবার দেখুন, যখন নিজে মনে করুন আপনারা যে টেকনিক্যালটা করছেন, ধরুন 1:3 ট্রেডিংয়ের নিয়ম অনুযায়ী সব শুনে থাকেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, 1:2 মানে হচ্ছে যদি আপনি 10 টাকা রিস্ক রাখেন আর টার্গেট থাকবে 20 টাকা, তাহলে 1:2। আচ্ছা বলুন তো, এরকম যদি ট্রেডিং করতেন কোনোদিন সুইং ট্রেডিংয়ের বা এখানে, তাহলে কোনোদিন আরইসি 174 টাকায় নিয়ে 174 টাকায় নিয়ে এই 450 টাকা পর্যন্ত র্যালি এনজয় করতে পারতেন? 1:2 রেশিওতে তো থাকেই না ওটা। আপনি যদি আরইসিতে যখন এন্ট্রি করলেন 174 টাকায়, তখন যদি আপনি 10 টাকার স্টপ লস রাখতেন, তাহলে আপনি 1:2 হলে টার্গেট হয় 20 টাকা, আপনি বড়জোর 200 টাকায় বেচে বেরিয়ে যেতেন। তারপর যে এত বড় র্যালি দিল, বলবেন দাদা আবার আমি রিএন্ট্রি করতাম। এত সোজা নয়, হ্যাঁ। রিএন্ট্রির এতটাই যদি ইজি হতো আর এতটাই যদি আমরা করতে পারতাম, তাহলে তো কথাই ছিল না। তাই জন্যই বলছি, সুতরাং টেকনিক্যালেও ভুল হয়। আমরা প্রথমেই আমাদের নিজেদেরকে টার্গেটে বেঁধে দিই, ঠিক আছে, যেটা আমি একদম আমার কোনো ভিডিওতে কোনো স্টক নিয়ে যখন আলোচনা করি, কোনোদিন আমি স্টপ লস আলোচনা করি, এই করি সব করি, কোনোদিন টার্গেট বলতে শুনেছেন? কোনোদিন বলতে শুনেছেন? না। কেন কেন বলছি? স্টকের টার্গেট আমাদের হাতে নেই, এটা মন দিয়ে শুনবেন। স্টকের টার্গেট আমাদের হাতে নেই। টার্গেট আমরা কি করে দিতে পারি? টার্গেট আমরা দিতে পারি না। হ্যাঁ, আমরা একটা সম্ভাবনা বলতে পারি যে এইটা একটা সম্ভাবনা হতে পারে, এইখানে যেতে পারে। আমার হাতে থাকে স্টপ লস, যেটা আমার হাতে আছে, আমার হাতে টার্গেটটা নেই, ঠিক আছে। সেটা নিয়ে অযথা ওই অঙ্ক কষে কোনো লাভ নেই, ঠিক আছে, এটাই আমি বলছি। এবার বলবেন দাদা না, আমি তো ওই রিস্ক টু রিওয়ার্ডের জন্যে। আপনি যখন ট্রেডটা নিচ্ছেন তখন আপনি কি করে জানেন যে এটা 1:2? আপনি এটা তো 1:2 নাও হতে পারে, আপনার ওই টার্গেট আপনি ভাবছেন ওইখানে যাবে, ওখানে নাও যেতে পারে। আর যেগুলোকে আপনি যদি এই লাইফ হাইতে কেউ যদি এই নেয়, ট্রেড নেয়, সে তো জানবেই না উপরে কত দূর যেতে পারে। তো এই জিনিসগুলো এই নয়। কি করা উচিত প্রফিট বুকিংয়ের সময়? ধরুন আমি উইকলি চার্টে আসি, একটু টেকনিক্যালটাও বলে নেবই। ধরুন 174 টাকা, এটার উদাহরণ নিয়েছি কেন, এটা আরইসি স্টকটা অনেকেই জানে, একটা উদাহরণ নিয়ে আমি বলি। আমি তারপর আজকের অপশন ট্রেডিংটাও বলবো, তা পারিপার্শ্বিক পরিস্থিতিতে সব কিছু ক্লিয়ার হবে। আমি দুটো পয়েন্টকে একসাথে করেই বলছি। ধরুন আরইসি 174 টাকায় আপনি এন্ট্রি নিলেন, আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। দেখুন প্রথমে আমি এন্ট্রিটা 174 টাকায় কেন ছিল, এটা তো আগে বুঝতে হবে। এইসব জায়গা থেকেও ছোট ছোট গুটি গুটি পায়ে এগোচ্ছিল। এইখানে উইকলি চার্টে এইখানেই একটা বিশাল বড় ক্যান্ডেল করে একটা ভালো সুন্দর ব্রেকআউট দিল। যদি ভলিউম বারটাও যদি এখানে রাখতেন, দেখতেন ভলিউমটাও ভালো এসেছে। এই জোনটা কত?
এই জোনটা কিন্তু ওই 174, মানে 200-র নিচে দেখতে পাচ্ছেন, এখানে 200-র নিচে ওই 174-175 টাকা নাগাদ। কেন বলছি, আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে ফ্রি অফ কস্টে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে গিয়ে দেখবেন পুরোনো মেসেজে 174 টাকায় আরইসি দেওয়া আছে। তো কেন তখন এই ব্রেকআউটটা হয়েছিল, এটা হচ্ছে ট্রেড আইডেন্টিফাই করা। এই সময় যখন আমি আইডেন্টিফাই করলাম, যদি আমি এর নিচে স্টপ লস রাখি, আমার টার্গেট ধরুন এখানে এরকম হলো, তাহলে তো আমি এখানেই বেরিয়ে যেতাম, তাই না? তেমন হয় না। আমি এন্ট্রিটা আমি করলাম, স্টপ লসটা আমি ফিট করলাম, তারপর আমি দেখব, যখনই দেখবো যে ট্রেডটা আমার দিকে যাবে, প্রথমে যেটা করা উচিত স্টপ লসকে নিজের কেনা দামে নিয়ে আসা। চুপচাপ স্টপ লসটা নিজের কেনা দামে নিয়ে আসা, মানে ট্রেড ইজ সিকিউরড। মন দিয়ে শুনবেন, ট্রেড ইজ সিকিউরড মানে আপনার এই ট্রেড থেকে আর লস হওয়ার সম্ভাবনাটা নার বরাবর, ধরে নিচ্ছি নার বরাবর, গ্যাপ ডাউন ওসবগুলো ছেড়ে দিলে হওয়ার চান্স নেই। তারপর যদি তারও উপরে যায়, তখন আমি স্টপ লসটাকে আস্তে আস্তে উপরে নিয়ে গেলাম, ট্রেল করলাম। এবার ট্রেল করার কিছু নিয়ম আছে, এবং এখানেই চলে আসছে এই পারিপার্শ্বিক পরিস্থিতি, পিপি। মানে যখনই আমি এখানে এন্ট্রি করলাম এবং তারপর আমার কেনা দামের উপরে গেল, আমি স্টপ লসটা আমার কেনা দামের উপরে একটু নিয়ে গেলাম, মানে এখানে ধরুন আমার এন্ট্রি হয়েছে, তারপরে 2 উইক এরকম বাড়লো, আমার স্টপ লস আমার কেনা দামের থেকে 2-3% উপরে, 4% উপরে চলে এলো। সুতরাং ট্রেড তো সিকিউরড, এবং এর থেকে আমি 4-5% নিয়েই যাব, এটাই মনোভাব। গুড, সুন্দর। এবার উপরে যাচ্ছে, এবার সাথে সাথে এবার কখন প্রফিট বুক করবো? ধরুন এই গ্রিন ক্যান্ডেলটাও এলো, এত দূর উঠে গেছে বাবা, এখান থেকে 250 টাকা, প্রায় 250 টাকার উপরে চলে গেছে, আমার 175-এ এন্ট্রি, সুন্দর মুনাফা আসছে, কি করব 20% 30% বেড়ে আছে, সুন্দর টাকা আসছে, কি করব? এই সময় পিপির উপর নজর দিতে হবে, পারিপার্শ্বিক পরিস্থিতি। তখন দেখতে হবে যে পারিপার্শ্বিক অবস্থায় কি চলছে। তখন আমি কি দেখব, এইটা হয়েছে আপনার এই জুলাই থেকে অক্টোবরের মাঝে, বা অক্টোবরের একটু আগে, সেপ্টেম্বরের মাসে ধরুন। তখন আমি দেখব কি কোন স্টক বা কোন সেক্টর বুলরানে আছে। আমি দেখবো যে হ্যাঁ, পিএসইউ যে সেক্টর আছে, সেই পিএসইউ সেক্টর এখন বুলরানে আছে, চুপচাপ বাড়ছে জিনিসগুলো, পাওয়ার নিয়ে হেভি মাতামাতি চলছে, খুব সুন্দর আছে। আরইসি কোন ধরনের স্টক? হ্যাঁ, পিএসইউ স্টক। আরইসির পিই ফ্যাক্টর খুব কম, মানে আরও বাড়ার একটু সম্ভাবনা আছে। আরইসির প্রফিট মেকিং কোম্পানি? উত্তর হলো হ্যাঁ, প্রফিটও করছে, খারাপ খুব একটা কোম্পানি নয়, মানে ফান্ডামেন্টাল যে খুব একটা খারাপ তা নয়। আচ্ছা, পাওয়ার সেক্টরের সাথে যুক্ত আছে, যেটাও এখন বাড়াবাড়ি বেশ মাতামাতি চলছে। ডিফেন্স হলে তো আরও কোনো কথা নেই, কিন্তু এক্ষেত্রে ডিফেন্সটা অ্যাপ্লিকেবল নয়, আমি কথার উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, যখন অ্যানালিসিসটা করবো এই পারিপার্শ্বিক পরিস্থিতি, তাহলে চট করে, এবং চলছে, এবং অন্যান্য স্টকগুলো এর যে সাঙ্গপাঙ্গরা সেগুলোও চলছে, টাটা পাওয়ার বাড়ছে, আমার পিএসইউ অন্যান্য কোম্পানিগুলো বাড়ছে, রেলওয়ে সেটাও পিএসইউ কোম্পানি, সেগুলো বাড়ছে। তাহলে এখনই চট করে আমার প্রফিট বুকিংয়ের দিকে পুরোটা যাওয়ার উচিত নয়, এটা আমার মাথায় থাকবে। এই যে পারিপার্শ্বিক পরিস্থিতি, এটা অ্যানালিসিস হয়। তারপর হট করে পারিপার্শ্বিক পরিস্থিতিটা আপনার মাথা থেকে বেরিয়ে যাবে বা ভয় চলে আসবে, যখনই বড় একটা লাল ক্যান্ডেল তৈরি হলো, তখনই আপনার ভয় চলবে। সাথে সাথে যদি এটা হয়, সাথে সাথে আমি অ্যালার্ট হয়ে যাব। এটা অ্যালার্ট বলে, নট প্রফিট বুকিং, কারণ আমি নিচে আছি। অ্যালার্ট হয়ে যাব, কারণ ট্রেড ইজ সিকিউরড, রাইট? আমার এখানে স্টপ লস এসে আছে। আমি কি করব, যেখান থেকে ব্রেকআউটটা দিয়েছিল, যখন এখানে একটু এই যে এখানে একটু কনসলিডেট করে তারপর ব্রেকআউট দিয়েছিল, ঠিক এর নিচে আমার টাইট স্টপ লস আমার মাইন্ডে চলে আসবে, যে এখানে টাইট স্টপ লস। এইখানে যদি এর নিচে যদি চলে আসে, আমি বেরিয়ে যাবই যাব। ঠিক আছে? এই করতে গিয়ে কোনো এক সময় হয়তো স্টপ লস এই হিট হয়ে গেল, বেরিয়ে গেলাম, সেটাও আমি বলবো রি এন্ট্রির ব্যাপারটা, কিন্তু এটা বেরিয়ে যাব, কিন্তু ভগবানের আশীর্বাদে বা মার্কেটের আশীর্বাদে এখানে হয়নি, এবং তারপর থেকে আবার বেড়ে গেছে। সুতরাং এই জায়গাটা আবার স্টপ লসটা আমার ট্রেল হয়ে গেল, ঠিক আছে, সুন্দর বেড়ে গেল, আবার একটু রিয়াকশন দিল, নিচে এলো, ঠিক আছে, আমার স্টপ লসটা এখানেই আছে, আগের সুইংয়ের ঠিক নিচে চলছে, তারপর তো আবার গল্প, উপরেই উঠে গেল, আর কি করার আছে। এইভাবে আমি স্টপ লসটাকে ট্রেল করে নিয়ে যাব। এখন এখানে যখন চলছে, তখন আমার স্টপ লস থাকবে এখানে, যদি যাদের 175-এ আমার পজিশন নেওয়া আছে। হ্যাঁ, এবার যদি আমার কিছু টাকার দরকার থাকে, মনে হলো আরেকটা কিছু স্টক আছে যেখানে আরেকটু পয়সা লাগালে আরেকটু ভালো মুনাফা পাওয়া যেতে পারে, কারণ আমরা অ্যাজ এ রিটেল ইনভেস্টার বা রিটেল ট্রেডার, আমাদের হাতে পয়সার লিমিটেড অ্যামাউন্ট থাকে। এই তো নয় যে প্রচুর টাকা আছে, তা আমার যদি মনে হয় কিছু এখান থেকে টাকা বার করে অন্য একটা স্টকে রাখতে হবে, বা আমার একটু সংসারে পয়সার দরকার আছে, হতেই পারে, তখন একটু পার্শিয়াল প্রফিট বুক করা হলো, সেটা আলাদা ব্যাপার, দ্যাট ইজ আলাদা। কিন্তু চার্টে মানে পয়েন্ট নাম্বার 1 এবং পয়েন্ট নাম্বার 2 এই দুটো অনুযায়ী অ্যানালিসিস করে কিন্তু এইখানে প্রফিট বুকিংটা তেমন হয় না, বা সেই অর্থে কারেকশন কিন্তু ও তেমন দেয়নি।
আচ্ছা, এইবার হতে পারে সঞ্জয়, তুমি তো এটা খুব একটা সুন্দর উদাহরণ নিলে, কিন্তু কখনো তো হতে পারে যে এইখানে যখন তুমি বললে স্টপ একটা যে গ্রিন রেড ক্যান্ডেল হলো, তখন একটু আঁটোসাঁটো হয়ে এই ব্রেকআউটের এখানে রাখলে, কিন্তু তারপরে আবার একটা হয়ে এখানে স্টপ লস হিট হয়ে যেতে পারে। অবশ্যই হতে পারে। তাহলে কি করব? হলো এখানে হিট হলো, ব্যাস হিট যেই হয়ে গেল আমি বেরিয়ে গেলাম, আমি পুরোপুরি বেরিয়ে গেলাম, সুন্দর, কিন্তু প্রফিট হলো, প্রফিট 20-30% সুন্দর প্রফিট হলো, কিন্তু স্টকটা আমার ওয়াচ লিস্ট থেকে বেরিয়ে গেল না। এইটাই ম্যাক্সিমাম লোক অনেকে ভুল করে ফেলেন। কি করে ফেলেন যে স্টকটাকে বার করে দেন, ওটাকে আর দেখলাম না, এবার অন্য স্টক দেখি। আরে বাবা, কেন? ওইটাকে রাখলাম, হয়তো হিট করে বেরিয়ে গেছে, তখন আবার পারিপার্শ্বিকগুলো দেখলাম যে আবার যে সরকারি সেক্টরগুলো কি পুরো খারাপ হয়ে গেছে, সব পিএসইউ বাস্কেটই কি পড়ছে? উত্তর হলো না। হয়তো 1-2 সপ্তাহ একটু কারেকশন মোডে আছে, তারপর আবার হয়তো ঘুরছে। তো ঘুরে যখন আবার আমার এই যে বেচে দিয়েছিলাম তার নিচে চলে এসেছিল, তারপর আবার এই বেচা দামের উপরে উঠে গেল, মানে যখন আবার এই সুইংকেও ক্রস করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তখন আবার অল্প হাফ কোয়ান্টিটিতে, যা কোয়ান্টিটি আমি বিক্রি করে দিয়েছিলাম, আমার যে অরিজিনাল পজিশন ছিল বেরিয়ে গেছিলাম, তার হাফ কোয়ান্টিটি আমি এন্ট্রি করব, মানে জাস্ট দেখার জন্য, জল মাপার জন্য, যে সত্যি কি এটা কারেকশন ছিল নাকি একদম বাজে। সেখানে যদি অল্প ছোট্ট স্টপ লস থাকবে, সেখানে যদি আবারও এরকম ঘুরে নিচে চলে আসে, তাহলে বুঝবো যে না, এটা খারাপ, তাহলে আমি বেরিয়েই গেলাম, ঠিক আছে, আমার বেশি লসও হলো না, ওই লাভের থেকেই অল্প একটু গেল, কিন্তু ঠিক আছে। কিন্তু এইটা যদি দেখি যে না, আমার তো ঠিকই আছে, তাহলে ওই হাফ হাফ আছে, এবং তারপর ওটা আবার আগের সুইংয়ের উপরে চলে গেল, আগের হাইয়ের উপরে চলে গেল, তখন ফুল কোয়ান্টিটি আবার নিয়ে নিলাম, সুতরাং আবার র্যালিটা এনজয় করলাম। রিএন্ট্রি এভাবে হবে, এবং সবসময় দুটোর সময় ওই পয়েন্ট নাম্বার 1 এবং পয়েন্ট নাম্বার 2 দুটোকেই দেখব। আপনারা সবাই পয়েন্ট নাম্বার 1 দেখেন, যেটা আপনার মানে টেকনিক্যাল অ্যানালিসিস, বাট পারিপার্শ্বিক পরিস্থিতিটা কেউ দেখেন না। যখন আমি আরও 50% অ্যাড করব, তখন আমি পারিপার্শ্বিক পরিস্থিতি দেখব, যে এই সেক্টরটা কেমন চলছে, এই সেক্টরের অন্যান্য স্টকগুলো কি করছে, ওভারঅল মার্কেট কেমন চলছে, ওভারঅল মার্কেটের কি ব্যাপার আছে, সামনে কি ইলেকশনের সময় আছে, বা সামনে কি এই সেক্টর নিয়ে কিছু হতে পারে, সেই নিউজ ব্যাপারে বাড়ছে, নাকি শুধু অপারেটরদের ড্রিভেন র্যালি চলছে, নাকি মানে অ্যাক্রস দ্য সেক্টর র্যালিটা চলছে সুন্দরভাবে, কি সেই অ্যানালিসিসটা করার পর কিন্তু আরও 50% আমি অ্যাড করব। সুতরাং শুধু চোখ বুজে থেকে শুধু টেকনিক্যালসের উপর ভরসা করলে কিন্তু সবসময় কাজ চলে না। এটা আমি বারবার বললাম, কেন আপনি যে চার্টটা দেখছেন সেটা সবাই দেখছে। আপনার হাতেই শুধু মুভিং অ্যাভারেজ, 50 ডেজ মুভিং অ্যাভারেজ বা 200 ডেজ মুভিং অ্যাভারেজ শুধু আপনার চার্টে আছে, আর পৃথিবীর কাউর চার্টে নেই, তা তো নয়। সবাই তো এক চার্ট দেখছে, তাহলে তো সবাই বুলিশ হয়ে যাবে। আপনি কিনছেন মানে কেউ তো একজন বেচছে, তাহলে আপনার মনে হচ্ছে বুলিশ চার্ট, এই চার্টটা দেখে মনে হচ্ছে বুলিশ, আপনি যখন কিনছেন কেউ তো তার মানে ওই লেভেলেও বিক্রি করছে। তাহলে ব্যাপারটা এই নয়, ব্যাপারটা হচ্ছে আপনাকে পারিপার্শ্বিক অবস্থাগুলো দেখতে হবে, পারিপার্শ্বিক অবস্থাটা অ্যানালিসিস করতে হবে, করে আপনাকে ডিসিশন নিতে হবে, সেটার উপরে কিন্তু ফোকাস করতে হবে, এবং সেই স্কিলটা কিন্তু অর্জন করতে হবে, ঠিক আছে। এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার লাভ একটা হচ্ছে যে এই ব্যাপারটা আমি আপনাদের হয়ে করে দিই, যেটা অনেকটা এক্সপিরিয়েন্স একটু লাগে, সময়ের সাথে সাথে হবে, এটাকে সময় দিতে হয়, ঠিক আছে, সেটা আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি তো আমার চ্যানেলের মাধ্যমে বলার যথেষ্ট আপনাদের সাহায্য মানে চেষ্টা করি। কিন্তু এইভাবে প্রফিট বুকিংটা যদি এইভাবে করা যায়, তাহলে আজকে কি হলো, আজকে দেখুন, আজকে আমি নিফটির এক্সাম্পলে লাইভ, আর এই চ্যানেলেই একমাত্র হয়, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও একটু মোটিভেটেড হব, এবং আমি লাইভ এগুলো আপনাদের সাথে জিনিসগুলো করেও দেখাবো, যে জিনিসগুলো আমি এইখানে আপনাদের সাথে করেছি। এই চ্যানেলে শুধুমাত্র আমি বলে চলে গেলাম তা দিয়ে হয় না, আমি এখানে এক্সাম্পল নিজের টাকা, নিজের গ্যাঁটের টাকা খরচা করে দেখিয়ে আমি করাই, ঠিক আছে। এবং এই ট্রেডটা লাইভ আপনাদের সামনেই নেওয়া হয়েছে, মানে এক্সিট করা হয়েছিল, ঠিক আছে। এটা মানে এই চ্যানেলে এমন হয় না যে বলে দিয়ে চলে গেলাম, তা নয়, ঠিক আছে। কি নিফটির চার্টে দেখুন, এই যখন আজকে এই গ্যাপ আপটা হলো, তখন টেকনিক্যাল অনুযায়ী কিন্তু গ্যাপ আপ হয়েছে, দিনের হাইয়ের উপরে গেছে, সুন্দর, আমার ধরে রাখার অবস্থা হয়, কিন্তু এই ক্যান্ডেলের এখানেই আমি বিক্রি করে দিয়েছিলাম, 21,717-তে আমি প্রথম বিক্রি করি, 21,717, এটা হচ্ছে 21,700 লেভেলটা, ঠিক আছে। কেন? আগের দিনের হাইয়ের উপরে ট্রেড করছে, হোয়াই আই হ্যাভ টু সেল। সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2 এর জন্য, পারিপার্শ্বিক পরিস্থিতি আমায় সায় দেয়নি। কেন? আজকে যেহেতু একটা মানে কি বলবো, একটা ব্যাপার ছিল যে হাফ ডে সেশন হবে, তারপর ফুল ডে লাস্টের দিকে, কালকে রাত্রে ঘোষণা হলো যে না ফুল ডে হবে, সে ঠিক আছে। শনিবার দিন মিউচুয়াল ফান্ডরা কাজ করছে না, অফ, তারপর এফআইআই ডিআইআইদের ভলিউম তেমন হবে না, সব কিছুই থেমে আছে। তো সেক্ষেত্রে লার্জ ক্যাপে পার্টিসিপেশনটা কিন্তু কম হবে, এটা মোটামুটি জানা দরকার, মানে ইন্ডেক্সটা লার্জ ক্যাপই।
হ্যাঁ, তার কেন এখন আজকের দিনে শুধুমাত্র রিটেলাররাই থাকবে, সো সেক্ষেত্রে মিড ক্যাপ, স্মল ক্যাপ এইসব স্টক বা এইসব ইন্ডেক্সে একটু নাচানাচিটা হতে পারে। সেটা সেই অনুযায়ী দেখবেন মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু আজকে ভালো করেছে, কারণ রিটেলারদের যেখানে থাকবে সেখানে ওইসব দিকে বেশি ভলিউম হবে। হ্যাঁ, লার্জ ক্যাপে তো অতটা হবে না, লার্জ ক্যাপের জন্য বড় প্লেয়ারদের দরকার, বড় প্লেয়াররা আজকে মার্কেট থেকে অবসর নিয়েছে প্রায়, তো সেক্ষেত্রে তাই জন্য হবে না সেটা জানা কথা। প্লাস আজকে আবার দুটো লার্জ ক্যাপের রেজাল্ট আছে এবং মার্কেট আওয়ার্সে আসারই চান্সটা বেশি ছিল, যেমন কোটাক ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে এত রিস্ক নিয়ে আমার লাভ কি? দ্বিতীয় কথা আরেকটা, যদি আমার ভলিউম এখানে না থাকে তাহলে লার্জ ক্যাপ ধরে রাখতে পারবে না, লার্জ ক্যাপ তাহলে সেই নিয়মেই নিচে আসবে, তাহলে শুধু আমার ভালো প্রফিটে যখন আছে সেটাকে বুক করে নিই। আচ্ছা, এবার বলবেন না আরেকটু দেখা যেতে পারে, হ্যাঁ দেখা যেতে পারতো, তাও দেখা যেতে পারতো যদি কালকের দিনেও ট্রেডিং হতো, এটা যদি সোমবার বা মঙ্গলবার হতো তা নয়, কালকে রবিবার মানে ছুটির দিন, তারপরের দিন সোমবারও ছুটি ঘোষণা করা হয়ে গেছে, মানে দুদিন আমার ঠিটাটিকে হয়ে যাবে যদি আমি রেখেও দিই। আমার অপশনের বাই ছিল, সিই বাই ছিল, কল অপশন বাই ছিল, তাহলে আমার দুদিন শুধু বসে বসে আমার ঠিটাটিকে হবে। তাহলে এতটা এই পারিপার্শ্বিক পরিস্থিতিটা আমার প্রফিট বুকিং করতে কিন্তু বললো এই প্রথম ক্যান্ডেলেই, এটা মনে রাখবেন, ঠিক আছে? আগের যখন 21,600-তে আমি নিয়েছিলাম, তার পরের দিন বা তার পরের দিনের কিন্তু কন্টিনিউয়াস ট্রেডিং সেশন ছিল, ছুটি ছিল না মাঝখানে, তাই না? তো যাই হোক, তো এই ব্যাপারটা একটু মাথায় একটু রাখতে হবে, পারিপার্শ্বিক পরিস্থিতিটা দেখে কিন্তু প্রফিট বুকিং। তারপর আমরা এখানে কিন্তু আবার একটু এন্ট্রি নিই, পুট সেল মানে একটু বুলিশ, এবং সেটা যথেষ্ট বাড়ে, এবং এইসব দিকে আমি কিন্তু প্রফিট বুক করে নিতে বলি, প্রফিট বুক করে কেন বলি? ওই আজকে ভলিউম নেই, আজকে এই নয় যে আজকে নিচে গেলে আবার আর দিনের হাইটা ক্রস করবে এইসবের দিনের মতো না, কারণ চান্স কম, হতে তো মার্কেটে সব কিছুই পারে, প্রবাবিলিটি নিয়ে এখানে প্রবাবিলিটি কম, সেই অর্থেই দেখুন এখান থেকে কিন্তু ও টিকে থাকতে পারেনি, মার্কেট আবার নিচে এসে গেছে, আবার উপরে উঠেছে, আবার নিচে, মানে চপিনেস মার্কেটে, তাই জন্য সকাল সকাল এসে প্রফিটটা বুক করে নিয়ে চলে যাওয়া উচিত। তো এইটা একটা ছোট্ট উদাহরণ, শর্ট টাইম ফ্রেমে অপশন নিয়ে বললাম, সেম জিনিস একটু বড় টাইম ফ্রেমে একটু স্টকের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল, তাই জন্য দুটো পয়েন্ট সবসময় মাথায় রাখবেন, পিটি আর পিপি। ভিডিওকে ভালো লাগলে প্লিজ একটু লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। আর একটা কথা, আপনারা একটা নতুন জিনিস হতে চলেছে, সুইং ট্রেডিং, শুধুমাত্র সুইং ট্রেডিংয়ের উপর আমি খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনাদের সাথে একটা নতুন কোর্স চালু হতে চলেছে, ইউটিউব জয়েন বাটনের মাধ্যমে, যে ইউটিউব দেখছেন আমার চ্যানেলের নিচে জয়েন বাটন চলে আসবে, এসটি সুইং চ্যাম্প তার নাম হবে, এবং সেই নামে চালু হবে, শুধুমাত্র সেখানে সুইং ট্রেডিং নিয়ে কথা হবে, এবং আমার পার্সোনাল সুইং ট্রেডিং পোর্টফোলিও আপনাদের অ্যাক্সেস দেওয়া হবে জাস্ট ফর লার্নিং পারপাস এবং এক্সাম্পল পারপাসের জন্য, সেটা আশা করি ভালো লাগবে আপনাদের সবার। সেটা শুরু হতে চলেছে, আপনাদের ইন্টেন্ট জানাবেন আপনারা সেটা চান কিনা, কারণ যত বেশি সংখ্যক আপনারা আগ্রহী হবেন, প্রাইসটা একদমই অ্যাফোর্ডেবলের মধ্যে রাখা হবে। তো তার জন্য আমার যে ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছে সেখানে আমি পোলও করছি, সেই পোলে প্লিজ পার্টিসিপেট করবেন। ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। আমি কিন্তু অনেক কিছু জিনিস, যেমন আরইসির চার্টটাও কিন্তু আমি প্রথম টেলিগ্রামে দিয়েছিলাম আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে, সুতরাং টেলিগ্রামে কিন্তু একটু জয়েন করে রাখবেন, লার্নিং পারপাসে অনেক কিছু আমি ওখানে শেয়ার করি। আশা করি আজকের এই ভিডিওটা একটু অন্যরকম লাগলো, ভালো লাগলো, একটু লাইক করে মোটিভেশন জানাবেন, আর তার সাথে সাথে আপনাদের স্ক্রিনে কিছু ভিডিও চলে আসবে আমার স্টকের পিক্স বা আমার কিছু বাজেট নিয়ে কথাবার্তার পার্ট 2 ভিডিও খুব শীঘ্রই রিলিজ হবে, হয়তো কালকেই রিলিজ হবে, রবিবার, ভালো করে দেখবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।